সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আজ আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থিরতড়িৎ অধ্যায়ের ধারক এবং ধারকের ধারকত্ব বিষয়ে তোমাদের সামনে আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো ধারক। তাহলে ধারক কি এই বিষয়ে আমরা জেনে নিই। ধারক হলো একটি যান্ত্রিক ব্যবস্থা, যে যান্ত্রিক ব্যবস্থায় তড়িৎ আদান রূপে শক্তি সঞ্চয় করে রাখা হয়। তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে বলতে পারি, যে যান্ত্রিক ব্যবস্থায় তড়িৎ আদান রূপে শক্তি সঞ্চয় করা হয় তাকে ধারক বলে। এবার আসো, ধারকের ধারকত্ব কি? ধারকত্ব হলো কোনো ধারকের বিভব এক একক সৃষ্টি করতে যে পরিমাণ আদানের প্রয়োজন তাকে ওই ধারকের ধারকত্ব বলে। কোনো ধারকের বিভব বি পরিমাণ সৃষ্টি করতে যদি কিউ পরিমাণ আদানের প্রয়োজন হয়, তাহলে একক পরিমাণ সৃষ্টি করতে কিউ ডিভাইডেড বাই বি পরিমাণ আদানের দরকার হবে। তাহলে এটাকে বলবো আমরা ধারকের ধারকত্ব। তো আমরা ধারকের ধারকত্বের সংজ্ঞা থেকে এটা বুঝতে পারলাম যে সি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি হয়। তাহলে ধারকের ধারকত্বের একক কি হলো? একক হলো কুলম্ব পার ভোল্ট। কুলম্ব পার ভোল্ট। কিন্তু এই এককটি আমরা খুব বেশি ব্যবহার করি না, আমরা ব্যবহার করি ফ্যারাড। ধারকত্বের একক ব্যবহার করি কি? ফ্যারাড। তো ফ্যারাডের আবার আমরা এফ ব্যবহার করি। তাহলে ধারকত্বের একক কুলম্ব পার ভোল্টের পরিবর্তে আমরা ব্যবহার করি ফ্যারাড। কখনো কখনো আমরা ব্যবহার করি মাইক্রোফ্যারাড। 1 মাইক্রোফ্যারাড ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। আমরা ব্যবহার করি ন্যানোফ্যারাড। 1 ন্যানোফ্যারাড ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -9 ফ্যারাড। আমরা ব্যবহার করি পিকোফ্যারাড। 1 পিকোফ্যারাড ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -12 পিকোফ্যারাড। এইভাবে করে আমরা আরো ক্ষুদ্র ক্ষুদ্র এককও ব্যবহার করে থাকি। তাহলে আমরা ধারকের ধারকত্বের একক সম্পর্কে জানলাম। গোলাকার পরিবাহীর ধারকত্ব। একটা গোলাকার পরিবাহী যদি হয় এবং সেই পরিবাহীতে যদি আমরা যেই কোনো পরিমাণ চার্জ দিই, এটা চার্জ কত দিলাম এটা কোনো ব্যাপার না, কিন্তু ওই গোলাকার পরিবাহীর ধারকত্ব হলো সি ইকুয়াল টু 4πε0 কে আর। এখানে যদি বায়ু বা শূন্য মাধ্যম হয় তবে কে এর মান 1 হবে। বায়ু বা শূন্য মাধ্যমের জন্য কে এর মান 1 হবে। তাহলে সি ইকুয়াল টু 4πε0 আর হবে। তাহলে দেখা যাবে যে তখন ধারকত্ব সি ইকুয়াল টু 4πε0 আর হবে। সেই ক্ষেত্রে আমাদের গোলাকার পরিবাহীর ধারকত্ব কেবলমাত্র ওই গোলাকার পরিবাহীর ব্যাসার্ধের উপর নির্ভরশীল হবে। তাহলে গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ যদি আমাদের দেওয়া হয়, তাহলে ওই গোলাকার পরিবাহীর ধারকত্ব আমরা অতি সহজেই হিসেব করে দিতে পারব। এখানে তোমাদের একটি কথা বলে রাখি, ধরো তোমাকে বলা হলো পৃথিবীর ধারকত্ব নির্ণয় করা যাবে কিনা। তুমি বলবে জি এটা যাবে। কিভাবে যাবে? পৃথিবীর ব্যাসার্ধ তো আমরা জানি। তাহলে আমি এই যে রাশিগুলো এগুলো মান বসাই দিয়ে আমি অতি সহজে পৃথিবীর ব্যাসার্ধ বসিয়ে দিলে ধারকত্ব বের করা সম্ভব। তাহলে আমাদের কোনো গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ বা ব্যাস সরবরাহ করা হলে আমরা ওই গোলাকার পরিবাহীর ধারকত্ব বের করতে পারবো এই সূত্র ব্যবহার করে। তাহলে এবার আসো, ধারকের চিহ্ন আমরা ব্যবহার করি এইভাবে করি, অর্থাৎ এই টানগুলো সমান সমান থাকবে। তাই এই ধারকের যদি দুই বা ততোধিক ধারককে যদি আমরা এইভাবে শ্রেণীতে যদি যুক্ত করি, দুই বা ততোধিক ধারককে যদি আমরা শ্রেণীতে যুক্ত করি,
তাহলে আমাদের সেই ধারকগুলোর ধারকত্ব কেমন হবে, শ্রেণীতে যদি যুক্ত করি তাহলে C1 C2 C3 এইভাবে করে যদি শ্রেণীতে আমরা ধারকগুলোকে যুক্ত করি, তখন সেই ধারকের ধারকত্ব হিসেব করব কিভাবে, অর্থাৎ তুল্য ধারকত্ব হিসেব করব কিভাবে, মানে সবগুলো মিলে যে ধারকত্ব হবে সেটাকে বলি আমরা তুল্য ধারকত্ব। সেই তুল্য ধারকত্ব কিভাবে হিসেব করব, সেই তুল্য ধারকত্ব হিসেব করব আমরা 1/Cs = 1/C1 + 1/C2 + 1/C3 এভাবে আরো যদি থেকে থাকে শ্রেণীতে, তাহলে ওভাবে আমরা তুল্য ধারকত্ব হিসেব করে নিব। তাহলে সূত্র শ্রেণীতে তুল্য ধারকত্বের সূত্র হলো এইটা। তাহলে মনে রাখবা এই যে সূত্রটা, এই সূত্রটা তোমরা এর আগের ক্লাসে বলতে আগের শ্রেণীতে অর্থাৎ 9-10-এ তোমরা যদি রোধের শ্রেণীর সূত্র শিখে থাকো, সেই সূত্রের জাস্ট বিপরীত সূত্রটা হলো এখানে ধারকের সূত্রটা। মনে রাখবা রোধের সূত্রের ক্ষেত্রে আমরা যা ব্যবহার করি তার উল্টাভাবে মানে সূত্রটা নিতে হয় কিসের ক্ষেত্রে, ধারকের তুল্য ধারকত্ব হিসাব করার ক্ষেত্রে। তাহলে তোমাদের সহজেই মনে রাখতে পারবে। এবার আসো, যদি আমরা সমান্তরালে কতগুলো ধারক দিয়ে থাকি এভাবে করে, সমান্তরালে অর্থাৎ এইরকম করে আমরা যদি সমান্তরালে ধারকগুলো বসাই, তাহলে ওদের তুল্য ধারকত্ব কি হবে এটি আমরা যদি জানতে চাই, তাহলে সেই ক্ষেত্রে C1 ধরো C2 ধরো C3 এরা যদি শ্রেণীতে সমান্তরালে থাকে, সমান্তরালে যদি আমরা ওদেরকে বসিয়ে দেই, তাহলে ধারকত্ব হবে Cp = C1 + C2 + C3 ইত্যাদি। তাহলে সমান্তরালে তুল্য ধারকত্বের সূত্র আমরা জেনে গেলাম এবং আমরা প্রবলেম সলভ করতে পারব। এবার আসো সমান্তরাল পাত ধারক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সমান্তরাল পাত ধারক কি, দুইটি সমান আকৃতির একেবারে দুইটি সমান ক্ষেত্রফলের পাতকে পরস্পরের সাথে সমান্তরালভাবে বসিয়ে যে ধারকটি তৈরি করা হয় তাকে সমান্তরাল পাত ধারক বলে। সমান্তরাল পাত ধারকের একটি অ্যারেঞ্জমেন্ট বা চিত্র দেখতে এরকম। এবারে মনে রাখবা যে পাতগুলোর ক্ষেত্রফল সমান আকৃতির নেওয়া হয়, তখন সেই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হিসেব করার জন্য সূত্র হলো C = ε0 Ka/d। এখন ε0 এটি আমরা জানি শূন্য মাধ্যমে তড়িৎ ক্ষেত্রের বেদনযোগ্যতা, এটা আমরা জানি তড়িৎ বেদনযোগ্যতা। কে হলো আমাদের এই পাতের মাঝখানে যে মাধ্যম থাকবে, অর্থাৎ এখানে যে দাগ দিয়ে দিলাম, এই পাতের মাঝখানে যে গ্যাপটা থাকে সেই গ্যাপের মধ্যে যে মাধ্যমটা আমরা ব্যবহার করব, সেই মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো কে। এখন কোনো মাধ্যমের উল্লেখ থাকলে নিশ্চয়ই সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানও আমাদের সরবরাহ করা হবে, সেই অনুসারে আমরা কে এর মান বসাবো। আর যদি মাধ্যম উল্লেখ না থাকে অথবা শূন্য বা বায়ু মাধ্যম কথা বলা থাকে, তখন আমরা কে এর মান ব্যবহার করব 1। তাহলে মনে রাখবে শূন্য বা বায়ু মাধ্যম অথবা মাধ্যমের কথা উল্লেখ না থাকলে কে এর মান আমরা 1 ধরে নিব। আর নচেত যদি অন্য কোনো মাধ্যম দেয় এবং মাধ্যমের ভ্যালু দেওয়া থাকে, কে এর মান দেওয়া থাকে, তাহলে সেটি আমরা এখানে ব্যবহার করব। এ হইল এখানে প্রতিটি পাতের ক্ষেত্রফল, এই তল ক্ষেত্রফল, একটি তল ক্ষেত্রফল। আর ডি হইল এই পাত দুটি যে দূরত্বে পরস্পর থেকে যে দূরত্বে অবস্থান করতেছে সেটা হলো ডি। তাহলে এই সমস্ত মানগুলো যদি আমরা চিত্রে অথবা উদ্দীপকে পাই, তাহলে আমরা অতি সহজেই এই ধারকত্ব হিসেব করে দিতে পারব। এবার আসো, একটি ধারকে যে শক্তি সঞ্চয় করে রাখা হয়, আমি বললাম যে তড়িৎ আদান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলই হলো ধারকের কাজ। তাহলে সেই শক্তি যে সঞ্চয় করে রাখে, সেই শক্তির হিসেব করা যাবে কিনা? হ্যাঁ, হিসেব করা যাবে। সেই হিসেব করার সূত্র হইল U = ½ CV²। এখানে C হইল ধারকের ধারকত্ব, B হইল কত ধারক মানে বিভব, কত বিভব সৃষ্টি হলো সেই বিভবের। তাহলে এখান থেকে ½ CV² দিয়ে আমরা ধারকের সঞ্চিত শক্তির মান বের করতে পারবো। C এর মান C = Q/B, এখান থেকে C এর মান যদি আমরা বসিয়ে দেই তাহলে ½ QB হবে,
অথবা যদি আমরা এখান থেকে বি এর মান বসিয়ে দিই হাফ ইউ স্কোয়ার বাই সি হবে। তার মানে এখানে কিউ, বি এবং সি এই তিনটার মধ্যে যে কোনো দুইটি ভ্যালু দেয়া থাকলে আমরা ধারকের সঞ্চিত শক্তি বের করতে পারবো। সূত্র আমরা হাফ সি বি স্কোয়ার মনে রাখবো, আর বাকিটা এখান থেকে এই সূত্র ব্যবহার করে পরিবর্তন করে আমরা কাজ করব বা অঙ্কটি সলভ করতে পারবো। এবার আসো একক আয়তনের সঞ্চিত শক্তি। এইখানে একক আয়তন বলতে কি বোঝানো হয়েছে, এই যে মাঝখানে যে গ্যাপটা আছে, দুইটা ধারকের পাতের মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপের একটা ভলিউম আছে, এই গ্যাপের একটি আয়তন আছে। এই আয়তনের মোট শক্তি হলো এটা, কিন্তু ওই আয়তন থেকে যদি আমি একক আয়তন নিই, 1 ঘনমিটার, 1 ঘন সেন্টিমিটার বা এরকম যেটাই নিই, ধরো 1 ঘনমিটার নিলাম, প্রতি ঘনমিটারে শক্তির পরিমাণ কত, তাহলে তাকে বলা হয় একক আয়তনের শক্তির পরিমাণ। তাহলে একক আয়তনের শক্তির পরিমাণ যদি আমি হিসাব করতে চাই, তাহলে আমি হিসাব করবো হলে হাফ এপসাইলন নট কে ই স্কোয়ার। এখানে এপসাইলন নট সম্পর্কে তোমরা জানো এবং কে সম্পর্কেও বলা হয়েছে। ই হলো এই যে দুইটি পাতের মধ্যবর্তী স্থানে যে সুষম তড়িৎ প্রাবল্য সৃষ্টি হয়, সেই তড়িৎ প্রাবল্য এখানে ই। তাহলে ওই তড়িৎ প্রাবল্যের মান যদি দেয়া থাকে, তাহলে আমরা অতি সহজেই একক আয়তনের সঞ্চিত শক্তিও হিসাব করে দিতে পারবো। তাহলে এভাবে করে আমরা এই যে সূত্রগুলো ধারকের জন্য যে সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম বা ধারক সম্পর্কে আমরা যে ধারণা পেলাম, এই ধারণা এবং সূত্রের আলোকে আমরা বই থেকে প্রবলেমগুলো সলভ করব। তাহলে তোমাদের প্রতি নির্দেশনা থাকলো, তোমরা এই সূত্রগুলো ব্যবহার করে বাড়িতে বসে কিছু প্রবলেম সলভ করো। প্রবলেম সলভ করার পরে তোমরা এরপরে সৃজনশীল প্রশ্ন দেখে চেষ্টা করো যে সৃজনশীল প্রশ্ন সমাধান করা যায় কিনা। আর যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় কিংবা কোনো প্রশ্ন সমাধান করতে না পারো, তাহলে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমরা জানাবা। আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে সেটা বলার চেষ্টা করব। তো তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।